হ্যালো বন্ধুরা, শুরুতেই বলে রাখি ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ড্রামা সিরিজের প্রথম 10টি পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো তুমি যদি এই সিরিজের প্রথম পর্ব না দেখে 11 নম্বর পর্ব দেখো তাহলে সবকিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি প্রথম 10টি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি এই সিরিজের 11, 12 এবং 13 নম্বর পর্ব এক্সপ্লেইন করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। আগের পর্বে আমরা দেখেছিলাম সেরি রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই অবিশ্বাস্যভাবে সেরির সামনে জিয়ং চলে আসে। আর সেরি সাউথ কোরিয়াতে জিয়ংকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সেরি জিয়ংকে জিজ্ঞেস করে যে এখানে কিভাবে আসছো আর কেনই বা আসছো। এখানে আমরা জানতে পারি যে জিয়ং 10 কিলোমিটারের দীর্ঘ একটা টানেল দিয়ে একটানা 24 ঘন্টা লুকিয়ে সাউথ কোরিয়াতে ঢুকেছে। এরপর জিয়ং সেরিকে বলে আমি একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি, আর সেটা হলো নর্থ কোরিয়া থেকে চিউল পালিয়ে তোমাদের সাউথ কোরিয়াতে এসেছে এবং হুমকি দিয়েছে তোমার ক্ষতি করবে, আর আমি এসেছি চিউলকে ধরে নিয়ে যেতে। এরপর সেরি জিয়ংকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে জিয়ং এর টিম মেম্বার আর মানবক সাউথ কোরিয়ার সুস্বাদু খাবার এবং হাইটেক একটা সিটি দেখে তারা কি জন্য এসেছে এটাই ভুলে যায়, কারণ বুঝতেই পারছো নর্থ কোরিয়া থেকে সম্পূর্ণ আলাদা একটা জগৎ সাউথ কোরিয়া। এরপর আমরা জুনকে দেখি, আর আমরা জানি যে জুন নর্থ কোরিয়ায় পালিয়ে আছে, আর এতদিন পর্যন্ত চিউল তাকে প্রোটেকশন দিয়ে নর্থ কোরিয়াতে রেখেছিল। এখন চিউল না থাকায় জুনের বাড়িতে আর্মি চলে আসে এবং চিউলের সাথে যারা কাজ করতো তাদের সবাইকে গ্রেফতার করা শুরু করে। এটা দেখে জুন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সেরি জিয়ংকে নিয়ে সাউথ কোরিয়ান স্টাইলের কিছু ড্রেস কিনে দেয় আর জিয়ংকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা আমার বডিগার্ড। এদিকে জুনের বাড়িতে আর্মি চলে আসার কারণে জুনের থাকার কোনো জায়গা নেই। এই জন্য জুন সিওদানকে কল করে আর বলে বর্তমানে আমার থাকার কোনো জায়গা নাই, তুমি কি আমাকে একটা থাকার জায়গা দিতে পারবে? এরপর আমরা দেখি যে সিওদান জিয়ংকে নিয়ে যে বাড়িতে থাকতে চেয়েছিল সেই বাড়িতে জুনকে থাকতে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে জুন সিওদানকে পছন্দ করে আর সিওদানও হয়তো জুনকে পছন্দ করে। এদিকে সেরি অফিস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠবে, তখনই সেরি বুঝতে পারে যে চিউল অলরেডি তার গাড়িতে বসে আছে। তো সেরি তখন চিউলের তাড়া খেয়ে সিকিউরিটি বুথের ভিতরে ঢুকে যায়। এরপর চিউল সেরির কাছে আসার আগে জিয়ং চলে এসে সেরিকে বাঁচিয়ে নেয়, আর লাইট না থাকার কারণে চিউল সেরিকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জুন আর সিওদানকে দেখি, আর এখানে সিওদানের অনেক মন খারাপ, কারণ জিয়ং তাকে পছন্দ করে না। এই কষ্টে সিওদান অনেক ড্রিঙ্কস করে আর মাতাল হয়ে জুনের কাছেই ঘুমিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি সিওদান আর জুন অপ্রত্যাশিতভাবে একে অপরের কাছে আসতে শুরু করে। আর আমি আগেই বলেছিলাম পরিচালক এরকম একটা প্যাচ দিবে। এদিকে সেরি জিয়ংকে বলে যে দেখো, তুমি যদি সবসময় আমার সাথে থাকতে চাও তাহলে আমার বডিগার্ড হয়ে থাকতে হবে, কারণ আমার বডিগার্ড হয়ে থাকলে কেউ তোমার ভিসা পাসপোর্ট চেক করবে না আর কোনো সমস্যাও হবে না। এই জন্য সেরি জিয়ংকে বিনা বেতনে বডিগার্ড হিসেবে রেখে দেয়। এরপর সেরি জিয়ং এর ভাইয়ের ঘড়িটা দেখে, আর তোমাদের নিশ্চয় মনে আছে যে এই ঘড়িটা সেরি জিয়ংকে গিফট দেওয়ার জন্য কিনেছিল। তো সেরি তখন জিয়ংকে বলে যে ঘড়িটা তুমি কোথায় পেয়েছো? এই ঘড়িটাই তো আমি তোমাকে গিফট দেওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু ঘড়িটা তোমাকে দেওয়ার আগে আমি কিডন্যাপ হয়ে যাই। জিয়ং তখন সেরিকে বলে যে এই ঘড়িটা আমার বড় ভাইয়ের, আর তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। এই ঘড়ির জন্য আমি আমার ভাইয়ের খনিকে পেয়েছি। এরপর আমরা জিয়ং এর টিম মেম্বারদের দেখি, আর তারা এখানে জানতে পারে যে আজকে সেরির কোম্পানিতে একটা প্রোডাক্ট লঞ্চের ইভেন্ট আছে। তো এরপর তারা সেরির কোম্পানির ইভেন্টে যায় জিয়ংকে খুঁজতে, কিন্তু সেখানে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর পালানোর সময় তাদের মধ্যে একজন পড়ে যায় আর তার জুতা সেখানে ফেলে রেখে চলে যায়। এটা আবার জিয়ং দেখে ফেলে। তো এরপর জিয়ং জুতা নিয়ে তাদের কাছে যায়। তখন জিয়ং এর টিম মেম্বার জিয়ংকে দেখে খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এরপর জিয়ং এর কাছে সেরির কল আসে, আর জিয়ং সেরিকে বলে যে আমার টিমের সবাই সাউথ কোরিয়াতে চলে এসেছে। এটা শুনে সেরি দ্রুত তাদের কাছে আসে, আর আমরা জানি যে সেরির সাথে তাদের অনেক ভালো একটা সম্পর্ক। এই জন্য বোন বা বন্ধু হিসেবে তারা সবাই সেরিকে জড়িয়ে ধরে। এটা আবার জিয়ং এর সহ্য হয় না। তো জিয়ং তখন সবাইকে সরিয়ে দেয়। এরপর সেরি সবাইকে তার বাসায় নিয়ে যায়, আর জিয়ং এর টিম মেম্বার সেরির বিলাসবহুল বাড়ি দেখে আর সুস্বাদু খাবার খেয়ে তাদের মনে হচ্ছিল তারা অন্য কোনো জগতে বাস করছে। এরপর জিয়ং মানবককে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কেন এসেছো? মানবক তখন জিয়ংকে বলে যে আপনার বাবা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তাদের এই কথা আবার সেরি আড়ালে থেকে শুনে ফেলে, আর সেরির মনে হয় জিয়ং হয়তো খুব দ্রুত এখান থেকে চলে যাবে। এদিকে চিউল সেরির ভাইয়ের সাথে দেখা করে, আর চিউল তো আগে থেকে জানতো যে সেরির মেজু ভাই সেরির শত্রু। এই জন্য চিউল সেরির মেজু ভাইয়ের সাথে ডিল করে যে আমি সেরিকে রাস্তা থেকে সরিয়ে দিব, কিন্তু তার বদলে আমাকে প্রোটেকশন দিতে হবে। এখানে সেরির মেজু ভাই রাজি হয়ে যায় আর বলে তুমি সেরির সাথে যেমন চাই করো, তোমার প্রোটেকশনের ব্যাপারে আমরা দেখে নিব। এদিকে সেরি অফিস শেষ করে বাসায় এসে দেখে যে পুরো বাড়ি অন্ধকার, আর
বাড়িতে কেউ নেই। তখন সেরির মনে হয় জিয়ং হয়তো চলে গিয়েছে। এটা ভেবে সেরি সেখানে বসেই কাঁদতে থাকে। এর কিছুক্ষণ পর পুরো বাড়িতে লাইট জ্বলে ওঠে আর আমরা দেখি যে আজকে সেরির জন্মদিন ছিল এবং সবাই মিলে সেরিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু সেরি যেহেতু কাজ ছিল এই জন্য সারপ্রাইজ আর দেওয়া হলো না। তো এরপর তারা সবাই সেরির জন্মদিন পালন করে এবং অনেক মজাও করে। আর এখানে আমরা দেখতে পাই যে তারা একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। এরপর জন্মদিনের গিফট দেওয়ার সময় জিয়ং সেরিকে একটা কাপল রিং দেয় আর কাপল রিং জিয়ং একটা সেরিকে পরিয়ে দেয় এবং আরেকটি সেরি জিয়ংকে পরিয়ে দেয়। পরের দিন সেরি জিয়ং এর টিম মেম্বার সবাইকে ট্রিট হিসাবে একটা ব্ল্যাক কার্ড দেয় আর বলে এই কার্ডে আনলিমিটেড টাকা আছে, তোমাদের যা ইচ্ছা কিনতে পারো এবং যা ইচ্ছা তাই খেতে পারো। এরপর সেরির ক্রেডিট কার্ড নিয়ে তারা অনেক কেনাকাটা করে আর তারা অনেক খাবারও খায়। এরপর আমরা দেখি যে জিয়ং আর সেরিও অনেক ভালো একটা সময় কাটায়। তারা একসাথে সিনেমা হলে সিনেমা দেখে আর অনেক জায়গায় ঘুরতেও যায়। এদিকে চিউল মানবককে দেখে ফেলে, তো চিউল মানবককে দেখার পর তাকে ধরে ফেলে আর মানবকের ছেলের ছবি দেখিয়ে তাকে হুমকি দেয় যে তুই আমার হয়ে কাজ করবি, নয়তো নর্থ কোরিয়াতে তোর ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু মানবক এবার জিয়ং এর বিরুদ্ধে কাজ না করে জিয়ংকে সব বলে দেয় যে আজকে চিউল আমাকে ধরে হুমকি দিয়েছে, যদি তার হয়ে কাজ না করি তাহলে আমার ছেলের ক্ষতি করবে। এরপর জিয়ং একটা প্ল্যান করে, আর কি প্ল্যান করে এটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর জিয়ং এর টিম মেম্বারের সাথে সেরি আড্ডা দিচ্ছিল, তখনই সেরিকে তার মেজো ভাই কল করে আর বলে যে মা অনেক অসুস্থ, তাই তোমাকে দেখা করতে বলেছে। তখন সেরির মেজো ভাইয়ের সাথে আমরা চিউলকে দেখি আর বুঝতে পারি এখানে কোনো ঝামেলা আছে। এরপর সেরি তার মার কাছে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়, কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর সেরিকে চারদিক থেকে চিউলের লোকেরা ঘেরাও করে। এদিকে আবার চিউল জিয়ংকে কল করে বলে যে আমি এই জায়গায় আছি, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার সাথে দেখা কর। জিয়ং তখন চিউলের কথা মতো সেই জায়গায় চলে যায় আর এখানে আমরা দেখি যে জিয়ংকে মারার জন্য পুরো একটা গ্যাং রেডি হয়ে আছে। এখানে আমরা জানতে পারি যে জিয়ং এর আগে থেকেই চিউলের প্ল্যান সম্পর্কে ধারণা ছিল, এই জন্য জিয়ং প্ল্যান অনুযায়ী সেরিকে না জানিয়ে সেরির গাড়িতে জিয়ং এর টিমের সবাইকে পাঠিয়ে দেয়, যাতে সেরির কোনো বিপদ হলে তারা সেরিকে সেভ করতে পারে। আর জিয়ং এর জন্য জিয়ং একাই যথেষ্ট। এরপর সেরিকে যখন মারতে যাবে তখন জিয়ং এর টিম মেম্বার গাড়ি থেকে বের হয়ে সবাইকে মেরে সেরিকে রক্ষা করে। তারপর সেরিকে নিয়ে জিয়ং এর কাছে আসে আর জিয়ং এর এখানে অস্থির একটা ফাইট হয়। এরপর জিয়ং চিউলের পিছু নিয়ে বাইরে আসে। চিউল তখন জিয়ংকে টার্গেট করে গুলি করে, তখনই জিয়ংকে বাঁচাতে জিয়ং এর সামনে সেরি গাড়ি নিয়ে চলে আসে আর গুলিটা লাগে সেরির পেটে। জিয়ং তখন চিউলের বুকে গুলি করে আর চিউল গুলি খাওয়া অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এদিকে সেরির অবস্থা খুবই খারাপ, তার পেট থেকে রক্ত বের হচ্ছে। জিয়ং এটা দেখে পুরো শকড হয়ে যায়, সে বুঝতেই পারে না যে এখন কি করবে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয় সেরি কি বাঁচবে? আমার মনে হয় সেরি বেঁচে যাবে, কারণ সেরির সাথে পরিচালক আছে। তোমরাও তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসবো এই সিরিজের পরবর্তী পর্বের এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে উইল, স্টে হেলদি।